আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমার আলোচনার বিষয় অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, সামগ্রিক ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় পদ্ধতি। আমরা যে ইনকাম স্টেটমেন্ট করি, লাভ লোকসান হিসাব বা আয় বিবরণী, এই লাভ লোকসান ও আয় বিবরণী হিসাব করার দুইটা পদ্ধতি। একটা হলো অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে সামগ্রিক বা পরিশোষণ ব্যয় পদ্ধতি, এবং অন্যটি হলো ভেরিয়েবল কস্টিং পরিবর্তনশীল ব্যয় পদ্ধতি। তাহলে কেন আমরা দুইটা পদ্ধতি অনুসরণ করব? আমরা তো ক্লাস 9 থেকে লাভ লোকসান হিসাব, উদ্বৃত্তপত্র শিখতেছি, ওইখান থেকে আমরা আজ পর্যন্ত এখনও আমরা করছি। আমরা কোন পদ্ধতি অনুসরণ করে ইনকাম স্টেটমেন্ট করে আসছি? আমরা এখনও যেটা করি, আগেও যেটা শিখছি, সেটা হলো অ্যাবজর্পশন কস্টিং, সামগ্রিক ব্যয় পদ্ধতি। আসলে সামগ্রিক ব্যয় পদ্ধতিটা কি, অ্যাবজর্পশন কস্টিং পরিবর্তনশীল ব্যয় পদ্ধতি কি, এটা বোঝানোই আজকের আমার প্রথম আলোচ্য বিষয় হলো এটা। আসলে এই জিনিসটা কি, যেহেতু আমি এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অধ্যায় 3 এই অধ্যায়টা আমি শুরু করছি, কিন্তু এই অধ্যায়টা বোঝার জন্য আমাদের এর আগের একটা অধ্যায় আছে কস্ট শিট, উৎপাদন ব্যয় বিবরণী। পণ্য উৎপাদন ব্যয় বিবরণীর সাথে এই অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিংয়ের একটা সম্পর্ক আছে। আমরা যদি বলি পণ্য উৎপাদন, আমি আগে এটাই বোঝাই যে পণ্য উৎপাদন কি। আমরা ধরে নিচ্ছি বোঝার সুবিধার্থে আমরা সাইকেল উৎপাদন করব। তাহলে সাইকেল উৎপাদন করতে গেলে আমাদের কি প্রয়োজন? সাইকেল উৎপাদন করতে গেলে আমাদের প্রয়োজন ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। আমি লিখি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, প্রত্যক্ষ কাঁচামাল। এটা কোন খরচ? প্রত্যক্ষ কাঁচামাল সবসময় ভেরিয়েবল কস্ট হয়, পরিবর্তনশীল ব্যয়। কারণ আমি যদি 10টা সাইকেল উৎপাদন করি তাহলে কাঁচামাল 10টা সাইকেলে লাগবে। আমি যদি একটা সাইকেল উৎপাদন করি তাহলে কাঁচামাল একটা কম লাগবে। তাহলে বেশি উৎপাদন করতে গেলে বেশি কাঁচামাল লাগবে, বেশি ব্যয় হবে। কম উৎপাদন করলে কম কাঁচামাল লাগবে, কম ব্যয় হবে। তাহলে ভেরিয়েবল কস্ট কি? ভেরিয়েবল কস্ট হলো উৎপাদনের হ্রাস বৃদ্ধির কারণে যে ব্যয় আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি ঘটে, সেটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট। এখানে আনুপাতিক হারে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ভেরিয়েবল কস্ট বুঝলাম। তাহলে ম্যাটেরিয়ালস ভেরিয়েবল কস্ট, লেবার ডাইরেক্ট লেবার, এই ডাইরেক্ট লেবার আমাদের প্রত্যক্ষ শ্রম বা মজুরি, এটা আমাদের ভেরিয়েবল কস্ট। কারণ যদি একটা সাইকেল উৎপাদন করি তাহলে তো মজুরি কম লাগে, শ্রমিক কম লাগে, কিন্তু যদি 10টা সাইকেল তাহলে বেশি লাগে। তাহলে উৎপাদন হ্রাস বৃদ্ধির কারণে এই মজুরিও হ্রাস বৃদ্ধি ঘটে, তাই এটাও ভেরিয়েবল কস্ট। আচ্ছা, আমাদের উৎপাদন করতে গেলে আর কি লাগে? এইটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টের বোঝার জন্য এখন যেটা আমি লিখতেছি, আরেকটা জিনিস লাগে আমাদের, সেটা হলো কারখানা, ফ্যাক্টরি। ফ্যাক্টরি ছাড়া কি সাইকেল উৎপাদন হবে না? সাইকেল তো ফ্যাক্টরিতে উৎপাদন হবে। তাহলে ফ্যাক্টরি, তাহলে এখানে আমি লিখতেছি ফ্যাক্টরি অপারেট। কিন্তু এই ফ্যাক্টরি অপারেট কারখানা উপরিব্যয়, এই কারখানা উপরিব্যয়ের কিছু থাকে ফিক্সড, কিছু থাকে ভেরিয়েবল। তাহলে এখানে কারখানা উপরিব্যয়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা ফিক্সড মানে স্থায়ী কারখানা উপরিব্যয়, আর একটা পরিবর্তনশীল কারখানা উপরিব্যয়। তাহলে আমি এখানে লিখলাম ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই পরিবর্তনশীল কারখানা উপরিব্যয়। তার মানে সাইকেল বেশি উৎপাদন করতে গেলে এই কারখানা খরচটা বেশি হবে, সাইকেল কম উৎপাদন করলে এই খরচটা কম হবে, তাই এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। আর একটা আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। সাইকেল একটা উৎপাদন করলে যে ব্যয় হবে, সাইকেল 10টা উৎপাদন করলেও সেই একই ব্যয় হবে। এটা হলো ফিক্সড কস্ট। অর্থাৎ ফিক্সড কস্ট কি? উৎপাদনের হ্রাস বৃদ্ধি ঘটলেও যে ব্যয় একটা নির্দিষ্ট কার্যস্তর পর্যন্ত একই থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না, সেটাকে ফিক্সড কস্ট বলে। তাহলে এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, আমি যদি সাইকেল কারখানা উৎপাদন নাও করি তাও আমার ওই খরচটা হবে। তাহলে এখানে আমরা এই সামগ্রিক এই খরচটাকে আমরা বলি প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট মানে কি? দ্রব্য ব্যয়। প্রোডাক্ট কস্ট মানে দ্রব্য ব্যয়। কোনো দ্রব্য উৎপাদনের জন্য যে ব্যয় হয় সেটাকে বলা হয় প্রোডাক্ট কস্ট। আচ্ছা, আমরা পণ্য সাইকেল উৎপাদন করলাম, তাহলে এই খরচগুলো করলে আমরা একটা সাইকেল বা 10টা সাইকেল আমরা উৎপাদন করতে পারবো। কিন্তু সাইকেল উৎপাদন করার পরে আমাদের উদ্দেশ্য কী?
আমাদের সাইকেল উৎপাদন করে যেহেতু আমাদের ব্যবসা, তখন এই সাইকেলটা আমরা মার্কেটে বিক্রি করব। তাহলে উৎপাদন করে আমরা এখানে মজুত করতে পারি। হ্যাঁ, উৎপাদনের পর আমরা মজুত করি। কিসের জন্য মজুত করি? এই মজুত করলাম, তাহলে আমার এই কারখানা উৎপাদন হলো, উৎপাদন আমরা মজুত করি। কিসের জন্য মজুত করি? এটা আমরা মার্কেটে বিক্রয়ের জন্য মজুত করি। তাহলে এরপরে আর কি কোনো ব্যয় নেই? এখানে কি ব্যয় শেষ? না, এরপরে এখনও ব্যয় আছে। এখানে আমরা যে মার্কেটে সাইকেলটা বিক্রি করব, তাহলে এখানে আমাদের কি কি ব্যয় আছে? এরপরেও এখনও ব্যয় হয় অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অফিস ও প্রশাসনিক খরচ হতে পারে। আর একটা হতে পারে সেলিং মানে বিক্রয়, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, বিক্রয় ও বিতরণ খরচ হতে পারে। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি, এই খরচগুলো কি উৎপাদনের সাথে সম্পৃক্ত? না। তাহলে কার সাথে সম্পৃক্ত? এই খরচগুলো আমাদের একটা নির্দিষ্ট সময়, কোন নির্দিষ্ট সময়ের ব্যয়? এই সাইকেল উৎপাদন করার পরে মার্কেটে বিক্রি করা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের ব্যয়কে বলা হচ্ছে এই দুইটা। তাহলে কোনো নির্দিষ্ট সময়ের ব্যয়কে আমরা বলি পিরিয়ড কস্ট, পিরিয়ড কস্ট, কালীন ব্যয়। তাহলে আমরা এখানে দুটো জিনিস খুব মনোযোগ দিকে বুঝতে হবে যে প্রোডাক্ট কস্ট কি, পিরিয়ড কস্ট কি। এই আলোচনাটা এই অধ্যায়ের নয়, এটা উৎপাদন ব্যয় বিবরণী অধ্যায়ের আলোচনা আমি এখানে নিয়ে আসলাম, কারণ এখানে না বুঝলে আমার এই অধ্যায় বোঝা যাবে না। গুড, যদি বুঝতে পারো যে প্রোডাক্ট কস্ট কি, পিরিয়ড কস্ট কি, এটা আমি ক্লিয়ার করে দিলাম। এখন আমার প্রশ্ন হলো এই অ্যাবজর্পশন কস্টিং কি? তাহলে অ্যাবজর্পশন কস্টিং মানে আমার আলোচনার বিষয় এখন অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং মানে সামগ্রিক ব্যয় বা পরিশোষণ ব্যয়। সামগ্রিক মানে কি? সামগ্রিক মানে সব খরচ। তো কোন খরচ? হ্যাঁ, উৎপাদনের সব খরচ। তাহলে এইগুলো এখন যদি বলা হয় সব খরচ, মানে আমরা যেটা বুঝি যে এই খরচ আর এই দুটো খরচকে একসাথে বলে সব খরচ, মানে টোটাল কস্ট, এই সব খরচ। কিন্তু আমি কিন্তু সব খরচ, কোন সব খরচ? যে অ্যাবজর্পশন কস্টিং মানে পরিশোষণ বা সামগ্রিক ব্যয়, এই উৎপাদন, প্রোডাক্ট কস্ট, দ্রব্যের ব্যয়, দ্রব্যের উৎপাদন ব্যয়ের সকল উপাদান নিয়ে এই সামগ্রিক ব্যয় মানে অ্যাবজর্পশন কস্টিং পদ্ধতিতে ইনকাম স্টেটমেন্ট করা হয়। তাহলে আমরা যদি অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিংয়ের ইনকাম স্টেটমেন্ট করি, সেক্ষেত্রে আমাদের উৎপাদিত দ্রব্যের ব্যয়ের প্রয়োজন হয়। সে উৎপাদিত দ্রব্যের ব্যয় অ্যাবজর্পশন কস্টিংয়ের ক্ষেত্রে এই সবগুলো উপাদান আসবে, সবগুলো উপাদান, অর্থাৎ প্রোডাক্ট কস্ট উৎপাদিত দ্রব্যের ব্যয়ের সবগুলো খরচ নিয়ে হিসাব করাই হলো অ্যাবজর্পশন কস্টিং। সবগুলো মানে সামগ্রিকটা। এখন প্রশ্ন হলো তাহলে অ্যাবজর্পশন কস্টিং কি? আমি বুঝতে পারছি, কিন্তু পরীক্ষার হলে শুধু অ্যাবজর্পশন কস্টিং মুখস্থ করলেই হবে না, আর মুখস্থ করার বিষয় না, আমাদের জানতে হবে অ্যাবজর্পশন কস্টিং যা ফুল কস্টিং তাই, আমাদের আরও জানতে হবে কনভেনশনাল কস্টিংও তাই, আমাদের আরও জানতে হবে টোটাল কস্টিং তাই, আমাদের আরও জানতে হবে ইনিশিয়াল কস্টিং তাই, ইনিশিয়াল কস্টিং তাই। তাহলে আমরা শুধু অ্যাবজর্পশন কস্টিং শিখব না, কারণ আমার পরীক্ষার হলে অ্যাবজর্পশন কস্টিং, ফুল কস্টিং, টোটাল কস্টিং, কনভেনশনাল কস্টিং, ইনিশিয়াল কস্টিং, এর যে কোনো একটা নাম দিয়ে দিতে পারে স্যাররা, পরীক্ষা প্রশ্ন ঘুর। কিন্তু যা অ্যাবজর্পশন কস্টিং তাই ইনিশিয়াল কস্টিং, যদি এভাবে তুমি শিখতে পারো তাহলে পরীক্ষার নাম চেঞ্জ করলেও তোমার কোনো সমস্যা হবে না, তুমি করতে পারবা। গুড, আমরা হয়তো বুঝতে পারছি যে প্রোডাক্ট কস্ট উৎপাদিত দ্রব্যের ব্যয়ের সকল খরচ নিয়ে হিসাব করাই হলো অ্যাবজর্পশন কস্টিং। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো অ্যাবজর্পশন কস্টিংয়ের ভিতরে এই তিনটা ভেরিয়েবল খরচ, আর এইটা হলো ফিক্সড খরচ। এই ফিক্সড খরচ, তাহলে এই অ্যাবজর্পশন কস্টিংয়ের ভিতরে যে পণ্য উৎপাদন হয় তার ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট সবটা আসে, তাই নাম হচ্ছে সামগ্রিক ব্যয় পদ্ধতি। তাহলে অ্যাবজর্পশন কস্টিং বোঝানো শেষ। এখন হলো ভেরিয়েবল কস্টিং মানে পরিবর্তনশীল ব্যয়।
পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় কি? পরিবর্তনশীল ব্যয় শুধু ভেরিয়েবল কস্টিং শিখলে হবে না, আমাদের জানতে হবে যার নাম ভেরিয়েবল কস্টিং তার নাম মার্জিনাল কস্টিং। মার্জিনাল কস্টিং তার আর এক নাম হতে পারে কন্ট্রিবিউশন কস্টিং, তার আর এক নাম হতে পারে ডাইরেক্ট কস্টিং। তাহলে শুধু কি আমরা ভেরিয়েবল কস্টিং নামে শিখবো না, আমরা জানবো ভেরিয়েবল কস্টিং যা, মার্জিনাল কস্টিং তাই, কনভেনশনাল কস্টিং তাই, ডাইরেক্ট কস্টিং তাই। এই অধ্যায়ের অঙ্ক পরীক্ষায় পড়লেও অনেকেই বুঝতে পারে না যে আমার এটা কি পড়ছে, কারণ পরীক্ষায় হয়তো পড়ছে যে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ইনিশিয়াল কস্টিং সিস্টেম। 2 নম্বরই কয়টা বলছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট কন্ট্রিবিউশন কস্টিং সিস্টেম। তুমি জানো না ইনিশিয়াল কস্টিং কি, তুমি জানো না কন্ট্রিবিউশন কস্টিং কি, তাহলে তুমি অঙ্ক করতে পারবা। কিন্তু এখন যদি তুমি এইভাবে শেখো, যা অ্যাবজর্পশনাল তাই, ফুল কস্টিং তাই, কনভার্সন এইভাবে যদি শেখো আর এইভাবে শিখলে আমার মনে হয় তোমার পরীক্ষায় নাম ভূত দিলেও তুমি পারবা। এখন প্রশ্ন হলো ভেরিয়েবল কস্টিং কি? ভেরিয়েবল মানে পরিবর্তনশীল ব্যয়। এই যে প্রোডাক্ট কস্টের ভিতরে এই যে উৎপাদিত দ্রব্যের ব্যয়, এর ভিতরে 4টা নাম আছে, এ সবগুলো কি ভেরিয়েবল নাকি? না, এর সবগুলো ভেরিয়েবল কস্ট না। এই ভিতরে ভেরিয়েবল কস্ট আছে, দেখো প্রথম 3টা ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার আর ভেরিয়েবল ফ্যাক্টরি অপারেট, এই 3টা নিয়ে উৎপাদিত পণ্যের ব্যয় হিসাব করাই হলো ভেরিয়েবল কস্টিং সিস্টেম। আর এই 4টাই নিয়ে হিসাব, উৎপাদিত দ্রব্যের ব্যয় হিসাব করাই হলো অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। তাহলে আমাদের মূলত পক্ষে আমরা ইনকাম স্টেটমেন্ট যারা শিখে আসছো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এর ভিতরে আমরা দেখো এভাবে করতাম, প্রথমে লিখতাম সেলস, এটা আমি ইনকাম স্টেটমেন্ট বোঝাচ্ছি। দেখো আমি এখন ইনকাম স্টেটমেন্ট শিখি, কত সহজ জিনিস কিন্তু আমরা বুঝতে পারি না। সেলস এখানে টাকা লিখতাম, এরপরে আমরা লিখতাম কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, আমরা যে পণ্যটা বিক্রি করবো মার্কেটে তার ব্যয়, তার কোন ব্যয়, তার উৎপাদন ব্যয়। উৎপাদন মানে প্রোডাক্ট কস্ট। হ্যাঁ, এখানে যে আমরা ইনকাম স্টেটমেন্ট করব সেখানে কি শুধু এইগুলো আসবে না, সেখানে প্রোডাক্ট, এই ইনকাম স্টেটমেন্টের, এই যে ইনকাম স্টেটমেন্টটা আমি করব ইনকাম স্টেটমেন্ট, এই ইনকাম স্টেটমেন্ট আমাদের প্রোডাক্ট কস্ট আসবে, পিরিয়ড কস্ট, এখানে এই 2টা কস্ট এখানে আসবে। কিন্তু এই কস্ট অফ গুডস সোল্ড মানে বোঝানো হচ্ছে প্রোডাক্ট কস্টগুলো আসবে, আর এরপরে আমরা জানি অপারেটিং এক্সপেন্স করি সেটাকে আমরা পিরিয়ড কস্ট বল। তাহলে আমাদের কিন্তু যে ইনকাম স্টেটমেন্ট আমরা আগে শিখছি তাই আমরা শিখছি আবার, কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটু ঘুর আছে অ্যাবজর্পশন আর ভেরিয়েবলে। সেই ঘুরটা আশা করি বুঝতে পারছো। ঘুরটা কি? ঘুরটা এখন আমি বলি, এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা অ্যাবজর্পশন কস্টিংয়ে আসবে, কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা ভেরিয়েবল কস্টিংয়ের ভিতরে আসতে পারবে না। কোথায়? এই কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড যখন আমি হিসাব করব, এই কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে যদি আমরা অ্যাবজর্পশন করি তাহলে ফিক্সড ফ্যাক্টরি হবে আসবে, কিন্তু যদি আমরা ভেরিয়েবল কস্টিং করি তাহলে এখানে আসবে না। তাহলে এখানে আমি এবার এক কথায় যেটা বোঝাতে চাচ্ছি যে প্রোডাক্ট কস্ট মানে উৎপাদিত দ্রব্যের ব্যয়, উৎপাদিত দ্রব্যের ব্যয় হিসাব করার সময় যখন আমরা অ্যাবজর্পশন কস্টিং করব তখন এই 4টা আসবে, তাহলে ফিক্সডটাও আসবে, তাই সামগ্রী। কিন্তু যখন আমরা ভেরিয়েবল কস্টিং সিস্টেম ইনকাম স্টেটমেন্ট করব তখন আমাদের প্রথম 3টা আসবে, ভেরিয়েবলগুলো আসবে, এই ফিক্সডটা আসতে পারবে না। তাহলে ভেরিয়েবল কস্টিং সিস্টেমের ক্ষেত্রে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটাকে প্রোডাক্ট কস্ট বলা যাবে না, পিরিয়ড কস্ট বলতে হবে। তাহলে আমরা এই জিনিসটা এখন বুঝতে পারলাম যে আমাদের এই অ্যাবজর্পশন কস্টিংয়ের সিস্টেমের ক্ষেত্রে এই 4টা আইটেম প্রোডাক্ট কস্ট হয়, তাহলে কস্ট অফ গুডস সোল্ড আসবে, এই 4টাই আসবে। কিন্তু ভেরিয়েবল কস্টিং সিস্টেম করার সময় এই প্রথম 3টাকে বলা হয় প্রোডাক্ট কস্ট, এখানে আসবে, কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে যাবে হলো পিরিয়ড কস্টের মধ্যে। এই হলো আজকের মূলত অ্যাবজর্পশন কস্টিং এবং ফুল ভেরিয়েবল কস্টিংয়ের মূল কথা। আচ্ছা, এটা কেন করবো আমরা? কারণ অ্যাবজর্পশন কস্টিংটা আমরা বাহ্যিক তথ্য ব্যবহার করার কাজে লাগাই, আর ভেরিয়েবল কস্টিং সিস্টেমটা আমরা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য ব্যবহার অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা অবশ্যই ভেরিয়েবল কস্টিংটা আমরা কাজে লাগাই। তাহলে আমাদের 2টার প্রয়োজন আছে, একটা বাহ্যিক তথ্যের জন্য, একটা অভ্যন্তরীণ তথ্যের জন্য। কোম্পানি এই 2 পদ্ধতিতে ইনকাম স্টেটমেন্ট করে।
তাহলে আমাদের এই ভেরিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং কি আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকবার দেখবা। এখন প্রশ্ন হলো এই অধ্যায়ের আমাদের কাজ কি বা আমরা কী করব। এই অধ্যায় থেকে পার্ট বিতে 4 নম্বরের একটা প্রশ্ন থাকতে পারে, পার্ট সিতে তো 100% একটা 10 নম্বরের অঙ্ক থাকবে, তাহলে 14 নম্বরও থাকতে পারে, 10 নম্বরও থাকতে পারে। এখন আমাদের এই অধ্যায়ের মূল কাজ হলো ইনকাম স্টেটমেন্ট। 3টার বেশি কোনো কাজ নাই, 3টা কাজ। ইনকাম স্টেটমেন্ট করতে হবে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে। 2 নম্বর কাজ হল ইনকাম স্টেটমেন্ট করতে হবে ভেরিয়েবল কস্টিং সিস্টেমে। যেহেতু আমাদের 2টা সিস্টেমের এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড একটা ঝামেলা সৃষ্টি করে, তাই এর নেট ইনকামটা অমিল হবে, মেলবে না। তার জন্য আমাদের একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হবে। কেন 2টা সিস্টেমের নেট ইনকাম মিলল না, তার জন্য একটা ব্যাখ্যা দিয়ে রিকনসিলিয়েশন মিলকরণ বিবরণী করতে হবে। এই 3টা কাজ। তাহলে 2টা ইনকাম স্টেটমেন্ট করা 2 পদ্ধতিতে, আর একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করা। কিন্তু এই 3টা কাজ করার জন্য আমাদের আরও 3টা ওয়ার্কিং করতে হতে পারে। প্রশ্নের তথ্যের উপর ভিত্তি করে ওয়ার্কিংগুলো হয়। যাই হোক, আমি এই অধ্যায়ের ডিটেলস আলোচনা করলাম যে অ্যাবজর্পশন কস্টিং কী এবং ভেরিয়েবল কস্টিং কী, জিনিসটা কী। এই জিনিসটা বুঝতে গেলে আমাদের প্রোডাক্ট কস্ট কী, পিরিয়ড কস্ট কী। প্রোডাক্ট কস্ট কাজ, পিরিয়ড কস্টের কাজও আমি বুঝলাম। প্রোডাক্ট কস্টের সবগুলো উপাদান হলো অ্যাবজর্পশন, আর প্রোডাক্ট কস্টের 3টা উপাদান হলো ভেরিয়েবল কস্টিং, আর এটা তো তখন পিরিয়ড কস্ট হয়ে যাবে ভেরিয়েবলের ক্ষেত্রে। এখন আমাদের একটা অঙ্ক শিখবো। আমি এখন তখন যা নিয়ে আলোচনা করলাম সেই বিষয়ে আমি একটা অঙ্ক শিখবো। একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করে যে তোমরা কি কতটুকু বুঝতে পারছো। এখানে আমার বলছে, অঙ্কটা বলছে যে জাওয়াত কোম্পানি প্রডিউস এ প্রোডাক্ট, উৎপাদন করে একটি দ্রব্য, অ্যান্ড দ্য ফলোয়িং ডাটা, নিচের তথ্য ইজ অ্যাভেলেবেল যথার্থ ফর দ্য মান্থ অফ জুন। জুন মাসের পর্যাপ্ত তথ্য নিচে দেওয়া আছে। কি দেওয়া আছে? নাম্বার অফ ইউনিট প্রডিউস ডিউরিং দ্য ইয়ার। এই বছরে কত হাজার ইউনিট উৎপাদন করা হয়েছে? 25,000। এই 25,000 হলো প্রোডাকশান ইউনিট, উৎপাদিত দ্রব্যের একক। 25,000 দ্রব্য উৎপাদন করা হয়েছে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট মানে এক এককের পরিবর্তনশীল ব্যয়। বলো তো, আমি এখন প্রশ্ন এর ভিতরে পরিবর্তনশীল কোনগুলো? আমি বুঝাইছি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস পরিবর্তনশীল, ডাইরেক্ট লেবার পরিবর্তনশীল, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পরিবর্তনশীল। এই 3টাকে বলা হয়, একসাথে বলা হবে ভেরিয়েবল প্রোডাকশন কস্ট পার ইউনিট, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। হ্যাঁ, এই 3টার একসাথে এটা নাম হতে পারে। যাই হোক, এখানে দেখো বলে দিছে যে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস 10 টাকা, ডাইরেক্ট লেবার 8 টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 5 টাকা, ভেরিয়েবল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। আমি যদি জিজ্ঞাসা করি এটা কোন ব্যয়, যারা বুঝতে পারছো তারা অ্যান্সার করবে এটা পিরিয়ড কস্ট, কালীন ব্যয়, পিরিয়ড কস্ট। ভেরিয়েবল অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 2 টাকা, এটা কোন কস্ট? এটা পিরিয়ড কস্ট। এটা কিন্তু প্রোডাক্ট না, প্রোডাক্ট এখানে, প্রোডাক্ট এইগুলো হবে প্রোডাক্ট কস্ট, আর এইখানে যারা থাকবে তারা পিরিয়ড কস্ট। তাহলে প্রোডাক্ট কস্ট আর পিরিয়ড কস্টটা যারা বুঝতে পারবো তারা এই অঙ্কের কোনো সমস্যা নেই। এরপরে বলছে ফিক্সড কস্ট পার ইয়ার, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এই দেখো, এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা বলছে। এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড তাহলে কোন কস্ট? এটাই ইম্পর্টেন্ট বিষয়। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যদি তুমি অ্যাবজর্পশন কস্টিং করো তাহলে এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে আমরা প্রোডাক্ট কস্ট বলবো। কিন্তু যদি আমরা ভেরিয়েবল কস্টিং সিস্টেম অঙ্ক করি তাহলে এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে আমরা পিরিয়ড কস্ট বলবো। তাহলে এই ফিক্সড কস্ট কখনো প্রোডাক্ট কস্ট হচ্ছে, কখনো পিরিয়ড কস্ট হচ্ছে। অ্যাবজর্পশনের ক্ষেত্রে প্রোডাক্ট কস্ট, আর ভেরিয়েবল কস্টিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে পিরিয়ড কস্ট। ফিক্সড কস্ট পার ইয়ার এখানে বলা আছে আচ্ছা, ফিক্সড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স কোন খরচ? এটা পিরিয়ড কস্ট। ফিক্সড অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 30,000, এটা কোন খরচ? এটা পিরিয়ড কস্ট। রেকর্ড বলেছে কম্পিউট, নির্ণয় করো দ্য ইউনিট কস্ট, ইউনিট প্রোডাক্ট কস্ট, একক প্রতি উৎপাদন ব্যয়। একক মানে একটার উৎপাদন ব্যয় নির্ধারণ করো আন্ডার ডাইরেক্ট কস্টিং। এই দেখো, এখানে কিন্তু ভেরিয়েবল কস্টিং বলিনি, এখানে ডাইরেক্ট কস্টিং। আর আমরা জানি যা ডাইরেক্ট কস্টিং তাই ভেরিয়েবল কস্টিং,
তাই মার্জিনাল কস্টিং, তাই কন্ট্রিবিউশন কস্টিং। এখানে অবশ্য পরীক্ষা হলে কন্ট্রিবিউশন কস্টিং দিতে পারতো, এখানে পরীক্ষা হলে মার্জিনাল কস্টিং দিতে পারতো, কিন্তু যদি তোমার জানা থাকে তাহলে কোনো সমস্যা নেই। কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। হ্যাঁ, এখানে অ্যাবজর্পশন দেশে, এখানে ফুল কস্টিং দিতে পারতো, টোটাল কস্টিং দিতে পারতো, কনভেনশনাল কস্টিং দিতে পারতো, পারবে, ইচ্ছা মতো ঘুর দেবে স্যার। তুমি যদি জানা থাকে তাহলে ঘুর দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমাদের কী নির্ণয় করতে বলছে? এখানে আমার করতে বলছে এক একক উৎপাদনের ব্যয় নির্ধারণ করো। একবার করো ভেরিয়েবল কস্টিং সিস্টেমে, আর একবার করে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে। এটা পার্ট বি এর অঙ্ক, ছোট্ট একটা। তাহলে আমরা অঙ্কটা করে দেখি। তাহলে কি আমরা অঙ্কটা করব, এখানে আমি এখানেই করব। তাহলে আমরা এখন করব রিকোয়ার্ড এ অ্যান্ড বি একসাথে করব আমরা। ক্যালকুলেশন অফ ইউনিট প্রোডাক্ট কস্ট। এবার একটা টেবিল করব। কোন সিস্টেমে? দুইটা সিস্টেম বলছে। এটা পার্টিকুলার্স, এটা লেখো অ্যাবজর্পশন কস্টিং, আর এখানে কি লিখবো? আমরা জানি ভেরিয়েবল যা ডাইরেক্ট তাই, কিন্তু আমাদের প্রশ্ন যেটা থাকবে আমরা সেটা ব্যবহার করব। তাহলে ডাইরেক্ট কস্টিং সিস্টেম, এটাও একটু লেখো সিস্টেম। এবার প্রশ্ন তোমাদের কাছে কতটুকু বুঝতে পারছো এখন বোঝা যাবে। আমরা কি নির্ণয় করব? ইউনিট প্রোডাক্ট কস্ট, ইউনিট প্রোডাক্ট কস্ট, একক প্রতি উৎপাদন ব্যয়। আচ্ছা, নামই আছে এখানে, ভালো করে দেখো প্রশ্নটা দেখো, এটা কোন নাম? প্রোডাক্ট কস্ট। কার ভিতরে? এই প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্ট কই? প্রোডাক্ট কস্ট এইগুলোকে বলা হচ্ছে প্রোডাক্ট কস্ট। তাহলে আমার এইখানে কি এই পিরিয়ড কস্ট আসতে পারে? যারা বুঝতে পারছো তারা অ্যান্সার করো। পারে না? আমার নাম হচ্ছে ইউনিট প্রোডাক্ট কস্ট, উৎপাদিত দ্রব্যের ব্যয়। তো উৎপাদিত দ্রব্যের ব্যয়গুলো আমি ভাগ করে দিলাম, আর এটা পিরিয়ড কস্ট। তাহলে এই জিনিসটা করার সময় এই পিরিয়ড কস্ট এখানে কখনো আসবে না। তাহলে কি আসবে? এইগুলো আসবে। ভালো কথা। অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে কোনগুলো আসবে? অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে এই পিরিয়ড কস্টের 4টা আইটেমই এখানে লিখতে হবে। কিন্তু ভেরিয়েবল কস্ট বা ডাইরেক্ট কস্টিং সিস্টেমের ক্ষেত্রে কোনগুলো আসবে? ডাইরেক্টের ক্ষেত্রে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে আমরা প্রোডাক্ট বলি না। আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে কি বলি? আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে বলি পিরিয়ড কস্ট। তাই ভেরিয়েবলের ক্ষেত্রে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা পিরিয়ড হলে তো এখানে আসবে না। তাহলে আমরা যে এইখানে বুঝালাম এই 4টা আইটেম, 4টাই আসবে অ্যাবজর্পশনে, এই 4টা শুধু ভেরিয়েবলগুলো আসবে ডাইরেক্ট কস্টিং সিস্টেমের। এটাকেই বোঝানো হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম আর ডাইরেক্ট কস্টিং সিস্টেম। তাহলে আমরা প্রশ্ন দেখবো, প্রশ্নই আমাদের প্রশ্ন বলছে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস 10 টাকা। তাহলে এরপর ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কোথায় লিখবো? ডাইরেক্ট ম্যাটেরিয়ালস মানে পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় 2 জায়গায় বসবে। পরিবর্তনশীল ব্যয় 2 জায়গায় বসবে। এখানেও 10 টাকা বসবে, এখানেও 10 টাকা বসবে। পরিবর্তনশীল ব্যয় 2 জায়গায় বসবে। এরপর আমাদের কি আছে? এরপরে আমাদের আছে ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট লেবার আছে 8 টাকা। তাহলে এখানে আমাদের ডাইরেক্ট লেবার কোন কস্ট আমি বুঝাইছি? ডাইরেক্ট লেবার হলো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট 8 টাকা। ভেরিয়েবল কস্ট 2 জায়গায় বসবে। ভেরিয়েবল কস্ট 2 জায়গায় বসবে। তারপরে কি বলছে আমাদের? ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। এই ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, তাহলে প্রথমে ডাইরেক্ট ম্যাটেরিয়াল পরিবর্তনশীল 2 জায়গায় বসালাম, ডাইরেক্ট লেবার 2 জায়গায় বসলো। এবার আসলে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড কয় টাকা বলছে প্রশ্নে? ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড বলছে 5 টাকা। ভেরিয়েবল মানে পরিবর্তনশীল, কারখানা ও পরিব্যয়। পরিবর্তনশীল 2 জায়গায় বসবে। হ্যাঁ, এই যে 3টা নাম আমি লিখলাম এখানে, দেখো এখানেও কিন্তু 3টাই প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্টের এই 3টা কিন্তু আমার লেখা শেষ। এখন একটাই বাকি আছে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। হ্যাঁ, এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না। তাহলে আমরা এখানে লিখবো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। হ্যাঁ, ফিক্সড ফ্যাক্টরি একটু প্রশ্ন দেখতে হবে। প্রশ্নটা দেখো, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের ক্ষেত্রে এখানে টাকা দিয়ে দিয়েছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 50,000। 50,000 মোট, কিন্তু আমি কি মোট লিখবো না, আমি এখানে ইউনিট
এক এককে লিখবো, আমি 100% এখানে 1 ইউনিটে লিখবো। তাহলে এখন 1 ইউনিটের কত? এইবার প্রশ্ন হলে এখানে আমাদের 1 ইউনিট বের করতে হবে। তাহলে 1 ইউনিট আমরা কী করে বের করবো? এখানে টাকা দেওয়া আছে 50,000, 50,000 এই 50,000 টাকা, এই টাকাকে প্রথমে দেখতে হবে প্রশ্নের নর্মাল ক্যাপাসিটি আছে কিনা। নর্মাল কি স্বাভাবিক, এগুলো আমি পরের ক্লাস আলোচনা করব। নর্মাল ক্যাপাসিটি আছে কিনা, যদি নর্মাল ক্যাপাসিটি থাকে তাহলে নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করতে হয়। আজকের প্রশ্নে কোথাও নর্মাল ক্যাপাসিটি নেই, তাহলে নর্মাল ক্যাপাসিটি না থাকলে তারপরে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করতে হয়। তাহলে প্রথম কথা, নর্মাল ক্যাপাসিটি থাকলে নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ, নর্মাল ক্যাপাসিটি না থাকলে তাই প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ। আজকে নর্মাল ক্যাপাসিটি নেই, প্রোডাকশন ইউনিট আছে 25,000, তাই আমরা 25,000 দিয়ে ভাগ করব। 50,000 ভাগ 25,000। আমি কোথায় বসাবো, কোথায় বসাবো আমি? তোমরা একটু গেস করো। যদি তোমাদের উত্তর অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে বসবে, ডাইরেক্ট কস্টিং সিস্টেমে বসবে না হয়, তাহলে তারা বুঝতে পারছো, অন্যতায় অন্য বোঝনি তারা। তাহলে যাদের উত্তর আছে অ্যাবজর্পশন কস্টিংয়ে বসবে, তাহলে বসালাম, কিন্তু এখানে বসবে না, তারাই সঠিক। এত সময় আলোচনার ওই এক জায়গায় এসে এই লাইনটাই এত সময় আলোচনা হলো যে এই ফিস ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশনের ক্ষেত্রে প্রোডাক্ট কস্ট হয়, কিন্তু ফিস ফ্যাক্টরি ওভারহেড ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিংয়ের ক্ষেত্রে পিরিয়ড কস্ট হয়। আর আমি তো ইউনিট প্রোডাক্ট কস্ট হিসাব করবো, এখানে কখনো পিরিয়ড কস্ট আসতে পারবে না, সবসময় প্রোডাক্ট কস্ট আসবে। তাহলে এখন আমি যোগ করবো, এখানে যোগ করলে এটা 18, 20, 25 টাকা, এখানে 18, এটা 23 টাকা। এই হলো আমার আজকের অঙ্ক শেষ। এটা 4 নম্বরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক করালাম আজকে, এবং আমি আজকের অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিংয়ের প্রাথমিক আলোচনা করলাম। পিরিয়ড কস্ট এবং প্রোডাক্ট কস্ট এটা বুঝতে শিখতে হবে। প্রোডাক্ট কস্টগুলোকে আমরা এই উৎপাদিত দ্রব্যের ব্যয়ের ভিতরে নিয়ে এসে হিসাব করব, আর এখান থেকে মূলত অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিং ভাগ হবে। আর পিরিয়ড কস্টিং তো দুইটার এখানেও বসবে এখানেও বসবে, সে আমরা ইনকাম স্টেটমেন্ট যখন করব তখন বসাবো। তাহলে এই যে আমরা 1 এককের উৎপাদন ব্যয় হিসাব করার সময় 1 এককের উৎপাদন ব্যয়, ইউনিট প্রোডাকশন কস্ট, পার ইউনিট প্রোডাকশন কস্ট, ইউনিট প্রোডাক্ট কস্ট, এইটা যখন আমরা হিসাব করবো তখন এখানে শুধু প্রোডাক্ট কস্টগুলো আসতে পারবে। কিন্তু যখন আমরা বড় ইনকাম স্টেটমেন্ট অঙ্ক করব তখন তো অবশ্যই প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট দুইটা আসবে। যখন আমি করাবো তখন বুঝতে পারবো। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, এবং ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।